গল্পটা শেষ হয় ২১শে সেপ্টেম্বর ১৯৪৫-এ। জাপানের কোনো এক রেল স্টেশনে একটি কিশোর ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরিচ্ছন্নতা কর্মীদের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল এটা এখানকার নিত্যদিনের চিত্র। এইমাত্র মারা যাওয়া ছেলেটার নাম সেইতা। সেইতার পকেট থেকে পাওয়া চকলেটের একটি বক্স স্টেশন কর্মীরা ছুঁড়ে ফেলে দেয়। চকলেটের বক্স থেকে অনেকগুলো জোনাকি এবং ফুটফুটে একটি বাচ্চা মেয়ের আত্মা বের হয়ে আসে। এইমাত্র মারা যাওয়া সেইতার আত্মাও চলে আসে। দুই ভাই বোনের আত্মা একটি ট্রেনে চড়ে অজানা এক গন্তব্যে রওনা দেয়। এরপর গল্প কিছুটা পিছনে ফিরে আসে। আমেরিকা এবং জাপানের যুদ্ধ চলছিল। যেকোনো সময় যুদ্ধ বিমান থেকে বসত বাড়িতে বোমা হামলা হতে পারে। তাই সেইতা তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এবং কিছু শুকনো খাবার বাড়ির আঙিনায় গর্ত করে পুঁতে রাখে। হঠাৎ করে সাইরেন বেজে ওঠে আর আকাশ থেকে বৃষ্টির মতো গোলাবর্ষণ শুরু হয়। তখন সেইতার মা বলে সে আগে নিরাপদ আশ্রয় কেন্দ্রে গিয়ে সেইতা আর তার ছোট বোন সেতসুকোর জন্য জায়গা রাখবে। হামলা থামার পরে সেইতা যেন সেতসুকোকে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসে। হামলা শেষে বিমান চলে যাবার পরে সেইতা এবং তার ছোট বোন সেতসুকো বাড়ির কাছে গিয়ে দেখে চারিদিকে শুধু ঘরবাড়ি আর মানুষ পোড়া লাশের বদকা গন্ধ। এর কিছুক্ষণ পরে জাপানি একজন আর্মি এসে ঘোষণা দেয় পাশেই একটি স্কুলে আহতদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে গিয়ে সেইতা তার পরিচিত একজন ব্যক্তির মাধ্যমে জানতে পারে আশ্রয় কেন্দ্রে আসার সময় সেইতার মা বোমা হামলায় বাজেভাবে দগ্ধ হয়েছে। আহত মাকে দেখলে ছোট বোন সেতসুকো হয়তো সহ্য নাও করতে পারে। তাই সেইতা ছোট বোন সেতসুকোকে সেই পরিচিতর কাছে দিয়ে তার এক আন্টির বাসায় পাঠিয়ে দেয়। আর সেইতা একাই তার মাকে দেখতে যায়। কিন্তু এতক্ষণে মা দুনিয়া ছেড়ে চলে গেছে। কর্তব্যরত ডাক্তার মৃতদেহ থেকে পাওয়া মায়ের আংটি সেতসুকোর হাতে তুলে দিয়ে তার দায়িত্ব শেষ করেন। চারিদিকে প্রচন্ড গরম, যুদ্ধ অবস্থায় সারি সারি মৃতদেহ। হাসপাতালে এত লাশ রাখার জায়গাও নেই। তাই হাসপাতাল কর্তৃপক্ষ পরের দিন অন্যান্য লাশের সাথে সেইতার মায়ের দেহ পুড়িয়ে ফেলে। সেইতার বাবা একজন নেভি অফিসার, সেনা কর্মকর্তার ছেলে হওয়াতে আর্মিরা সেইতাকে তার আন্টির বাড়িতে যাবার ফ্রি ব্যবস্থা করে দেয়। দরজা খোলার পর সেতসুকো মনে করে তার মা এসেছে। অবশ্য সেতসুকো কিছুক্ষণ পর পর মায়ের কথা জিজ্ঞেস করে। আর জিজ্ঞেস করবেই না কেন? ঘন্টা দুয়েক আগেও অবুঝ মেয়েটা মমতাময়ী মায়ের কাছেই তো ছিল। সেইটা ভেবে পাচ্ছিল না তার আদরের ছোট্ট বোনকে কিভাবে বলবে তাদের মা আর এই দুনিয়াতে নেই। অনেক ভেবেচিন্তে সেইটা জবাব দেয়, মা এখন অসুস্থ, কয়েকদিন পরে সুস্থ হলেই আমাদের কাছে চলে আসবে। পরের দিন সকালে সেইটা তাদের বাড়িতে গিয়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে উঠানে পুঁতে রাখা তার ছোট বোনের জন্য চকলেট, প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার এবং তার মায়ের শেষ চিহ্ন কিছু কাপড় নিয়ে আসে। খাবারগুলো দেখে সেইটার আন্টি খুব খুশি হয়, কারণ যুদ্ধের সময় দুর্ভিক্ষে খাবার যে কোটি টাকার চেয়েও দামি। কথার মাঝে আন্টি জিজ্ঞেস করে সেইটার মায়ের শরীর এখন কেমন, সুস্থ হতে আর কতদিন সময় লাগবে। কোনো কিছু না লুকিয়ে সেইটা বলে দেয় তার মা সেদিন হাসপাতালে মারা গেছেন। আন্টির বাড়িতে প্রথম কিছুদিন ভালো কাটলেও সেইটার বাড়ি থেকে আনা চাউলগুলো ফুরিয়ে যাবার পরে মিষ্টি কথা বলা আন্টির ব্যবহার বদলাতে শুরু করে। আর সাথে দিন দিন খাবারের পরিমাণও কমতে থাকে। ঘরের সবাই পেট ভরে খেলেও সেইটা আর সেতসুকোর অর্ধাহারে এবং অনাহারে দিন কাটে। একদিন আন্টি সেইটাকে বলে এভাবে বসিয়ে বসিয়ে খাবার দেয়া তার পক্ষে সম্ভব না। সারাদিন ঘরে শুয়ে বসে না থেকে সেইটা বাইরে গিয়ে যেন কোনো কাজকর্ম করে চাউল কিনে আনে। আন্টির বলা কথাগুলোর মানে ছোট সেতসুকো না বুঝলেও সেতসুকো এতটুকু বুঝে গেছে তার আন্টি এখন আর তাদেরকে সহ্য করতে পারছে না। ছোট বোনের মন খারাপ দেখে সেইটা সেতসুকোকে বাইরে ঘুরতে নিয়ে একটা জোনাকি ধরে দেয়। সেতসুকো একটু জোরে চেপে ধরায় জোনাকিটা মারা যায়। তাই দুই ভাই বোন আরো অনেকগুলো জোনাকি ধরে। সেইটা ছোট বোনকে একটা চকলেট বের করে খাওয়ায়। ছোট্ট এক টুকরো চকলেট সেতসুকোকে এই মুহূর্তে কতটা খুশি এনে দিয়েছিল তা বলে বোঝানো সম্ভব না। অনাহারে অন্নদরে আরো কিছুদিন পার হয়। একদিন আন্টি সেইটার কাছে তার মায়ের কাপড়গুলো চায়, যেন কাপড়গুলো বিক্রি করে চাউল কিনে আনতে পারে। কিন্তু ছোট সেতসুকো তার মায়ের গন্ধ মাখা শেষ চিহ্ন কাপড়গুলো দিতে চায় না। অনেক চেষ্টা করেও সেতসুকো মায়ের কাপড়গুলো রক্ষা করতে পারেনি। মায়ের কাপড় বিক্রির টাকায় চাউল কিনে আনা হলেও দুমুঠো ভাত এতিম ছেলে মেয়ে দুটোর কপালে জোটেনি। তাই সেইটা ছোট বোনকে সাথে নিয়ে ব্যাংকে চলে যায়, কারণ সেইটার মা জীবিত অবস্থায় তাদের জন্য কিছু টাকা জমা রেখেছিল। ব্যাংক থেকে ৭,০০০ টাকা তুলে নিজেদের খাবার আলাদা রান্না করার জন্য সেইটা একটা চুলা এবং কিছু চাউল আর তরকারি কিনে আনে। আজ অনেকদিন পরে এতিম ছেলে মেয়ে দুটো একবেলা পেট ভরে খাবার খেয়েছে। রাতের বেলা ঘুমের মধ্যে ছোট্ট সেতসুকো চিৎকার করে কেঁদে ওঠে। কান্নার আওয়াজ শুনে পাশের রুম থেকে আন্টি এসে বলে, তোমাদের জন্য আমরা একটু ঠিকমতো ঘুমাতেও পারি না, তোমরা অন্য কোনো আত্মীয়র বাড়িতে চলে যাও না কেন? সেতসুকোর কান্না থামাতে সেইটা বাইরে ঘুরতে নিয়ে আসে। হঠাৎ করে সাইরেন বেজে ওঠে। আমেরিকানরা বিমান হামলা চালায়। বাঁচার জন্য সেইটা ছোট বোনকে নিয়ে একটি ব্রিজের নিচে ফাঁকা জায়গায় আশ্রয় নেয়। কিছুক্ষণ পরে সেইটা ভাবে আমরা এখানেই থাকার ব্যবস্থা করে নিতে পারি,
পারলে কেমন হয়, তাহলে তো আর আন্টির বাজে কথাগুলো শুনতে হবে না। পরের দিন রান্না করার চুলা এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দুই ভাই বোন ব্রিজের নিচে চলে আসে। অনেকদিন পরে এতিম ছেলে মেয়ে দুটো একটু শান্তির দেখা পেয়েছে। সন্ধ্যার পরে সেতসুকো অন্ধকারে ভয় পাচ্ছিল, তাই সেইতা বাইরে থেকে অনেকগুলো জোনাকি ধরে এনে মশারির মধ্যে ছেড়ে দেয়। পরের দিন সকালে সেতসুকো মরে যাওয়া জোনাকি পোকাগুলো মাটি খুঁড়ে কবর দেয় আর তার ভাইকে বলে, ভাইয়া, আমাদের মাও তো এভাবে কবরে শুয়ে আছে, তাই না? আন্টি আমাকে বলেছিল মা মারা গেছেন। সেইতা কি জবাব দেবে ভেবে পাচ্ছিল না, শুধু সেইতার চোখ দিয়ে নীরবে পানি পড়ছিল। দুই ভাই বোন খাবারের সন্ধানে বাইরে যাবার পরে গ্রামের কিছু দুষ্টু ছেলেপেলে এসে সেইতা আর সেতসুকোর ঘরের জিনিসপত্র নষ্ট করে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এই মুহূর্তে নতুন করে চাউল অথবা জিনিসপত্র কেনার মতো হাতে আর টাকা নেই। এতদিন যে কৃষকের কাছ থেকে চাউল কিনত সে বলে দিয়েছে টাকা ছাড়া চাউল দেবে না। এমন সময় হঠাৎ করে সাইরেন বেজে ওঠে এবং বিমান হামলা হয়, তাই সেইতা আর সেতসুকো পাশের একটি টমেটো বাগানে লুকিয়ে পড়ে। বাগান থেকে পেট ভরে টমেটো খায় আর পরে খাবার জন্য দুই ভাই বোন আরো কিছু টমেটো সাথে করে নিয়ে আসে। বহুদিন যাবৎ ঠিকমতো পেট ভরে খাবার খেতে না পারায় এবং অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে স্থানে দীর্ঘদিন বসবাস করায় ছোট সেতসুকোর ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে। অভুক্ত ছোট বোনের জন্য একটু খাবার জোগাড় করতে কৃষকের ক্ষেত থেকে আখ এবং আলু চুরি করতে গিয়ে সেইতা হাতে নাতে ধরা পড়ে। কৃষক সেইতাকে অমানবিকভাবে মারধর শুরু করে। সেইতা বারবার ক্ষমা চাচ্ছিল, কিন্তু কৃষক সেইতাকে মারতে মারতে পুলিশের কাছে নিয়ে যায়। এত পরিমাণে মারধর করা হয়েছিল যে সেইতাকে দেখে পুলিশের মায়া হয়। কৃষক চলে যাবার পরে পুলিশ সেইতাকে ছেড়ে দেয়, কারণ পুলিশ অফিসার জানতো যুদ্ধের সময় নীতিবাক্যে পেট ভরবে না। থানা থেকে বের হয়ে সেইতা দেখে ছোট বোন সেতসুকো এতক্ষণ ভাইকে বাঁচানোর জন্য পেছনে ছুটতে ছুটতে থানা পর্যন্ত এসে পড়েছে। এই রাতের পরে সেইতা চিন্তায় পরিবর্তন আনে। বিমান হামলা হলে সবাই যখন ঘর বাড়ি ছেড়ে পালাতো, তখন সেইতা করত ঠিক উল্টোটা। হামলাগ্রস্ত এরিয়ার ফাঁকা বাড়িতে ঢুকে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে, তারপর বোনের জন্য খাবার রান্না করে দেয়। কিন্তু এভাবে তো আর মানুষ বাঁচে না। সেতসুকো দিন দিন প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে, তাই চিকিৎসার জন্য ছোট বোনকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার সেতসুকোকে পরীক্ষা করে বলে পুষ্টিকর খাদ্যের অভাবে সেতসুকো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। নিয়মিত পুষ্টিকর খাবার খেলেই সেতসুকো সুস্থ হয়ে যাবে। অভাবের কষ্ট সহ্য করতে না পেরে সেইতা তখন ডাক্তারকে বলে, আমাকে একটু বলেন আমি পুষ্টিকর খাবার কোথায় পাবো? ছোট বোনকে কোলে নিয়ে সেইতা চলে আসে। রাস্তার পাশে বরফের গাড়ি থেকে কিছু বরফ পড়ে থাকতে দেখে এক টুকরো বরফ কুড়িয়ে সেইতা ক্ষুধার্ত বোনের মুখে তুলে দেয় আর জিজ্ঞেস করে, তুই কি খেতে চাস বোন আমার? একবার বল আমাকে, আমি তোকে সব এনে দেবো। সেতসুকো ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দেয়, আমার খুব খিদে লেগেছে ভাইয়া, আমি একটু ভাত খাবো। ছোট বোনকে ব্রিজের নিচে রেখে আবারও ব্যাংকে চলে যায়, কারণ ব্যাংকে তাদের অবশিষ্ট শেষ সম্বল মাত্র 2000 টাকা ছিল। কিন্তু ব্যাংকে আসার পরে সেইতা লোকমুখে শুনতে পায় যুদ্ধ থেমে গেছে, জাপান আমেরিকার কাছে পরাজিত হয়েছে। আমেরিকান সেনারা জাপানি নৌবাহিনীর সব জাহাজ ধ্বংস এবং নাবিকদের হত্যা করেছে। কথাগুলো শুনে সেইতার আর বুঝতে বাকি নেই মায়ের পরে বাবাকেও সে হারিয়েছে। বাজার করে সেইতা ঘরে ফিরে দেখে ছোট বোন সেতসুকো খিদের জ্বালা সইতে না পেরে পাথর আর জামার বোতাম চাবাচ্ছে। মুখ থেকে বোতাম বের করে সেইতা বোনের মুখে এক টুকরো তরমুজ তুলে দিয়ে বলে, তরমুজটা খা, ততক্ষণে আমি তোর জন্য ভাত রান্না করে আনি। বাকি তরমুজ বোনের পাশে রেখে সেইতা রান্না করতে চলে যায়, কিন্তু সেইতা জানতো না এই তরমুজের টুকরাটাই তার বোনের খাওয়া শেষ খাবার, কারণ এরপর সেতসুকো আর কখনো চোখ মেলে তাকায়নি। নির্বাক সেইতা সারা রাত বোনের লাশ জড়িয়ে ধরেছিল। সেইতার চোখে শুধু ছোট বোনের প্রতিচ্ছবি ভাসছে, যেন সেতসুকো এখনো তার পাশে খেলা করছে, আবার কখনো মায়ের মতো কাপড় সেলাই করছে। কানে যেন সেতসুকোর ভাইয়া ডাকটা এখনো ভেসে আসছে। প্রথমে মা, তারপর বাবা, আর এখন একমাত্র বোন। সম্পূর্ণ পরিবার হারিয়ে সেইতা মানসিকভাবে ভেঙে পড়ে। যে টাকা দিয়ে কিছুক্ষণ আগেও ছোট বোনের জন্য খাবার কেনার কথা ছিল, সেই টাকা দিয়েই ছোট বোনকে পোড়ানোর জন্য এখন কাঠ কিনতে হচ্ছে। আদরের একমাত্র ছোট বোনের দেহ অন্তিম সংস্কার করার পরে সেতসুকোর প্রিয় চকলেটের বক্সে ভরে বোনকে দাহ করা কিছু ছাই নিয়ে সেইতা চলে আসে। এরপরে সেইতা আর কোনোদিন ওই পাহাড়ের দিকে যায়নি। আর সেইতা কেন পাহাড়ে যায়নি তা ভিডিওর শুরুতে আমরা সবাই দেখেছি। আসলে যুদ্ধের মাধ্যমে শুধু স্বাধীনতা অর্জনের লড়াই হয় না, একটি যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যায় শত শত সংসার, অকালে ঝরে যায় সেতসুকোর মতো নিষ্পাপ হাজারো জীবন। মৃত্যুর সময় তারা এটাও জানতে পারে না কি ছিল তাদের অপরাধ, যার জন্য মৃত্যুদণ্ডের মতো এত বড় শাস্তি পেতে হচ্ছে। যদি গল্পটা আপনার মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে কমেন্টে বর্তমান চলমান ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সম্পর্কে আপনার মতামত জানাবেন। তাহলে আজ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধের পক্ষে মতামত জানিয়ে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।